নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মুর্শিদাবাদ দাবা সংস্থার সেক্রেটারি শুভ্র ব্যানার্জি, যাকে আমরা ভালোবেসে লালিদা বলে ডেকে থাকি। স্যার, কয়েকদিন আগেই মুর্শিদাবাদ দাবা সংস্থা আয়োজিত আমাদের মুর্শিদাবাদ জেলা দাবা প্রতিযোগিতা হল কৃষ্ণনাথ কলেজ স্কুলে বহরমপুরে। আপনার কেমন লেগেছে পুরো টুর্নামেন্টটা প্রথমত, এবং খেলার মান দিয়ে দেখলে বা খেলোয়াড়ের সংখ্যা দিয়ে দেখলে ওভারঅল আপনার অভিজ্ঞতা কীরকম ছিল যদি একটু বলেন। ধন্যবাদ হিমাঙ্ক, চেসবেসকেও ধন্যবাদ যে আমাদের মুর্শিদাবাদের মতন একটি প্রত্যন্ত ডিস্ট্রিক্টকে এভাবে সবার সামনে তুলে ধরার জন্য। আমাদের এখানে বহরমপুরে যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো সেটা মুর্শিদাবাদ দাবা সংস্থার আয়োজিত ছিল এবং সারা বাংলা দাবা সংস্থা অনুমোদিত একটি প্রতিযোগিতা। প্রতি বছর আমি চেষ্টা করি যে এই প্রতিযোগিতাটি করার, এবং সম্ভবত এপ্রিল থেকে মের মধ্যেই এই প্রতিযোগিতাটি হয়। তার কারণ এই প্রতিযোগিতাটি তখন যখন যদি হয় তাহলে তারপর আন্ডার 11, আন্ডার 13 বা এই ধরনের এজ গ্রুপেও আমরা এখান থেকে প্রথম এবং দ্বিতীয়কে পাঠাতে পারি রাজ্য স্তরের প্রতিযোগিতায়। কিন্তু এবারে ভোট, তুমি জানো যে ভোটের জন্যই এটা একটুখানি দেরি হলো এবং এত পরে এটা অনুষ্ঠিত হলো এই জুন মাসে। এই প্রতিযোগিতা আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকেও সত্যিই খুব অনেকটা এক্সিড করে গেছে সেটা। তার কারণ আমরা এই প্রথম বর্ষ যেখানে এন্ট্রি ফিটা একটু বেশি রেখেছিলাম, তার কারণ হচ্ছে যাতে আমরা একবেলা লাঞ্চ দিতে পারি একদিনের, এবং সবচেয়ে বড় কথা আমরা যে পুরস্কার মূল্য রেখেছিলাম সেটা সম্ভবত যদি তুমি দেখো আর কি, যে সমস্ত রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টদের মধ্যে আমাদেরটা অন্যতম সেরা। তার কারণ শুধুমাত্র পুরস্কার মূল্য, অর্থনৈতিক পুরস্কার মূল্য, ক্যাশ প্রাইজ এবং যে কাপ এবং মেডেলস, এই সমস্ত মিলিয়ে আমাদের প্রায় 55,000 টাকা কি 56,000 টাকার মতন একটা ওয়ার্থ ছিল আর কি, সমস্তটা যদি গণা যায়। তো উইদাউট স্পন্সর আমরা হয়তো 1,020 টাকা মতন স্পন্সর পেয়েছি আর কি। চরক বলে একটি সংস্থা আছে এখানে যারা আমাদের সাহায্য করেছেন, আমরা এই জন্য কৃতজ্ঞ। কিছু ডক্টরস আছেন, ডক্টর জয়দীপ গাঙ্গুলি, তিনি কিছু হেল্প করেছেন, এখানকার রিনাউন্ড ডক্টর জয়দীপ গাঙ্গুলি, এবং এই চরক এবং ডক্টর জয়দীপ গাঙ্গুলি এই ধরনের কিছু লোক এগিয়ে আসাতে আমরা কিছু টাকা হয়তো তুলতে পেরেছি। কিন্তু সেভাবে কোনো তথাকথিত স্পন্সর আমরা কিন্তু পাইনি। যা তোলার তা আমরা নিজেরাই, অর্থাৎ এই মুর্শিদাবাদ দাবা সংস্থার যে যারা আমাদের আছেন আর কি, সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমরা সবাই একত্রিতভাবে যে চাঁদাটি তুলি আর কি, সেই চাঁদা থেকেই এই টুর্নামেন্টটা হয়। এবং আমি দেখেছি যে এই টুর্নামেন্টটা প্রায় লক্ষাধিক টাকার খরচের একটি টুর্নামেন্ট, কারণ আমরা ইন্টারন্যাশনাল আরবিটার অসিত বরণ চৌধুরীকে এনেছি, ন্যাশনাল আরবিটার নিয়েছি স্বপন অধিকারীকে। এছাড়াও আমরা একটি এসি ভেন্যু করেছিলাম যাতে এই গরমে বাচ্চাদেরও কোনো অসুবিধা না হয়। এছাড়াও দুদিনব্যাপী এই খেলা পরিচালিত করতে ঘড়ি নিয়ে আসতে বা বোর্ড অ্যারেঞ্জমেন্ট করতে সমস্ত কিছুই একটা খুব একটা অর্থনৈতিক ব্যাপার একটা চলে আসে। তো সমস্ত কিছু যে হয়েছে সেটা আমরা সত্যিই খুব কৃতজ্ঞ আমাদের সংস্থার সদস্যবৃন্দের কাছে। এবং এখানে 104 জন প্রতিযোগী হয়েছিল এবং 104 জন প্রতিযোগী এখানে খেলেছে দুদিনব্যাপী। এর মধ্যে প্রায় 70-75 জন ছিল যারা 15 বছর বয়সের নিচে, ফলে বোঝাই যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে বাচ্চাদের মধ্যেও খুব সাড়া পাওয়া যায়। তো আমি স্যাটিসফাইড অ্যাজ এ সেক্রেটারি অফ মুর্শিদাবাদ চেস অ্যাসোসিয়েশন, আমি যথেষ্ট স্যাটিসফাইড। এবং খেলার মান যদি তুমি বলো, যা তুমি জিজ্ঞেস করছিলে, তাতে এখানে জোনা 6-7 রেটেড প্লেয়ার খেলেছে। 1800 সামথিং হচ্ছে সবচেয়ে বেশি রেটেড প্লেয়ার, অভিজিৎ সরকার ছিলেন। এছাড়া 1600, 1700, 1500, 1400 সবই রেটেড প্লেয়ার ছিল, এই সব রকম স্ট্যান্ডার্ডেরই। ফলে আমার মনে হয় না যে খেলা খুব একটা খারাপ হয়েছে, কারণ আমি জানি যে অন্তত 2 থেকে 3 জন যারা লোকাল দাবা শিক্ষক আর কি, তারা 7 রাউন্ডে 4 পয়েন্টও করতে পারেননি, অনেকে আছে, বা কোনো রকমে 4 পয়েন্ট অ্যাচিভ করেছেন সাথে। তো বলা যায় যে খেলার মান হিসেবেও আমাদের দেখতে গেলে আমাদের ডিস্ট্রিক্ট যথেষ্ট ভালোই অ্যাচিভ করেছে আর কি। এবার যদি আপনার দাবা খেলার জীবনে আসি, আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চেস প্লেয়ার যাকে বলে, এবং আপনার দাবা দুনিয়ায় প্রবেশ কিভাবে হয় সেটা যদি আমাদের বলেন, এবং এই মুহূর্তে আপনি দাবার সঙ্গে কীভাবে যুক্ত আছেন সেটা যদি আমাদের বলেন। অ্যাকচুয়ালি আমি যখন বহরমপুরে থাকতাম, আমার যখন ছোটোবেলাটা কেটেছে, ক্লাস 8-9 থেকে আমি বহরমপুরে আছি, তার আগে কলকাতায় থাকতাম।
তো আমি অ্যাকচুয়ালি চেস প্লেয়ার ছিলাম আর কি। আমি অনেক বছর, এখানে সবাই জানেন আমাকে চেনেন, ক্রিকেট প্লেয়ার হিসেবেই চিনতেন তখন। হ্যাঁ, তো আমি বহু বছর ডিস্ট্রিক্ট খেলেছি এবং এখানে ওয়াইএমএ বা গোড়াবাজার টাউন ক্লাব, এই সমস্ত ক্লাবের আমি পার্টিসিপেট করেছি বহুদিন। আমি তো ক্রিকেটেই আমি খেলতাম। তো হঠাৎ করে ওই 20-21 বছর বয়সে এসে আমাদের দাবা খেলার ইচ্ছে একটা ঘটনাচক্রে দাবা খেলা হঠাৎ করে শুরু হয় আর কি আমাদের বন্ধুদের মধ্যে। এবং তারপর আমরা কয়েকজন, আমি অনিশ মুখার্জি, যিনিও রেডিট প্লেয়ার আর কি, তথাগত গোস্বামী, এই ধরনের কিছু ছেলে যারা আমরা একত্রিত হয়ে তখন এখান থেকে বাইরে খেলতে শুরু করি আর কি, রাজ্য স্তরে খেলা আরম্ভ করি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন আমি যার নাম করতে আমি ইচ্ছুক, যার কাছ থেকে আমি খানিকটা দাবা হলেও শিখেছি আর কি, সেটা হচ্ছে তিনি এখন মারা গেছেন আর কি, তার নাম হচ্ছে শঙ্কর রায়। পরপর 4 বার রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন আর কি, ইন্টারন্যাশনাল মাস্টার শঙ্কর রায়। শঙ্কর রায়ের কাছ থেকে আমার খানিকটা দাবা শেখা। এবং তখন ওই শঙ্কর রায়দের সঙ্গে যখন আমরা মানে আলাপ হয়, শঙ্কর রায়, অরিন্দম মুখার্জি, IM শুভ্রজিৎ সাহা আর লালটু চ্যাটার্জি, ওরা রেলে চাকরি করতো, ইস্টার্ন রেলওয়েতে। ওদের সঙ্গে আমাদের যে সখ্য হয় তখনকার আমাদের বন্ধুদের, সেইটা আমার জীবনে একটা বিরাট বড় একটা মোড় এনে দেয়। এবং ওদেরই সাহচর্যে আমি এই কলকাতায় খেলা শুরু করি আর কি, বা রাজ্য স্তরে খেলা শুরু করি। তারপর আমারও রেটিং হয় একসময়, তো 2098 হয়েছিল প্রথম আংশিক রেটিং প্রথমবারে। তারপর আবার মানে ঘটনাচক্রে আমাকে দাবা ছেড়ে চলে আসতে হয়, চাকরি বাকরি করতাম। আমি আদিত্য বিড়লা গ্রুপে চাকরি করেছি এক সময়, অনেক দিনই। তারপরে ICICI ব্যাংকে ছিলাম খুব কম সময়ের জন্য। তো যাই হোক, তারপর আবার ফিরে আসি দাবাতে 2009-10 সাল নাগাদ। এবং 2009-10 সাল থেকে 2015 অবধি আমি মোটামুটি সমস্ত টুর্নামেন্টই চারিদিকে খেলেছি। এবং আমার রেটিং, সর্বোচ্চ রেটিং ছিল 1868, 1868, এখন যেটা ওই রকমই আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে তারপর থেকে কোচিং লাইনে চলে আসি। এবং তারপর তো দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি, ধানুকা ধানসেরি দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমিতে আমি ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি বেশ কিছুদিন। তারপরে করোনার পরে তো আমাদের জীবন অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এবং জানি না সেটা মুর্শিদাবাদের পক্ষে সাপে বড় হলো কি না, বা আমার পক্ষে কতটা ভালো হলো। আমি মুর্শিদাবাদ চলে আসি এবং এখন তো গত 3 বছর ধরে আমি চেষ্টা করেছি এখানেই কোচিং দেওয়ার। এবং এখানে আমার দেখা দেখি আরও কিছু কোচিং সেন্টার গড়ে উঠেছে যারাও ভালো কাজ করছে। এবং সেই জন্যই বোধহয় তার ফলস্বরূপ আমরা এই টুর্নামেন্টে অন্তত 104 জনের মধ্যে 75 জন বাচ্চাকে পেয়েছি। এই হচ্ছে ব্যাপার। না, সবথেকে বড় পাওনা অবশ্যই এটা যে প্রচুর সংখ্যক বাচ্চা খেলছে। এবং ইন জেনারেল দাবাতে বলা হয় দাবা মানে চেস ইজ আ ইয়াং ম্যানস গেম ইন জেনারেল। তো বয়স যখন কম থাকে তাদের দাবায় উন্নতি করার সুযোগও বেশি থাকে। একটু বয়স বেশি হয়ে গেলে সাংসারিক তার নানা রকম রেসপন্সিবিলিটিজ এসে ব্যাপারটাকে পাল্টে দেয়। তো এই মুহূর্তে মুর্শিদাবাদে যে দাবা যারা খেলছে, যে সমস্ত বাচ্চা আছে, তার অধিকাংশ স্কুলে পড়ছে। আমরা জানি যে আপনি স্কুলেও কিছু কাজ করেছেন দাবা নিয়ে, সেই বিষয়ে যদি আমাদের একটু বলেন। এই মুহূর্তে আমি 2টো স্কুলে মানে মুর্শিদাবাদের দাবা শেখানোর চেষ্টা করি। তো একটা হচ্ছে স্কুলের থেকেই সেই উদ্যোগ, সেটা হচ্ছে মেরি ইম্যাকুলেট স্কুল। মেরি ইম্যাকুলেট স্কুলের আমি দাবা শিক্ষক। এবং আমাদের অফ ডেজে মানে রবিবার দিন ক্লাস হয়, সেখানে অ্যারাউন্ড 70 জন ছেলে মেয়ে আছে, স্টুডেন্টস। তো সেটা একটা বড় অ্যাওয়ারনেস। এবং আমি আশা করব যে মেরি ইম্যাকুলেট স্কুলকে দেখে যদি এখানকার অন্যান্য প্রাইভেট স্কুল বা সরকারি স্কুল যদি আগ্রহী হয়ে আমাকে ডাকে, বা আমি সবসময় এদের সঙ্গে মানে হেডমাস্টার মশাই বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বডি আছে স্কুলের, তার সঙ্গে চেষ্টা করি যোগসূত্র স্থাপন করার। এবং সেখানে যদি একটা কোচিং প্রোগ্রাম আরম্ভ করা যায় আর কি দীর্ঘমেয়াদী, সেটাও আমার পক্ষে প্রচণ্ড সুবিধাজনক। সেটা তাদের বোঝানোর চেষ্টা করি এবং বাচ্চাদের জন্য খুব ভালো সেটা। কারণ আমরা দেখছি যে কলকাতার প্রায় সমস্ত স্কুলেই, প্রাইভেট স্কুলগুলো তো বটেই, সব চেস চলে এসছে। এছাড়াও চেস ইন স্কুল বলে একটি প্রকল্প আমরা নিয়েছি, যেটা আমরা সারা বাংলা দাবা সংস্থা থেকেও সেটির তার অনেক প্রচার এবং প্রসারের চেষ্টা করা হচ্ছে। তার আমিও একজন অংশীদার, অবশ্যই আমিও একজন রিপ্রেজেন্টেটিভ। তো আমরা সবভাবেই চেষ্টা করছি মুর্শিদাবাদের স্কুলগুলোকে ইনক্লুড করার। যদি আমরা এটা করতে পারি তাহলে তো চেস অ্যাওয়ারনেস আরও বাড়বে। চেস তো এরকম একটা ব্যাপার নয় যে শুধু চেস খেললে চেস প্লেয়ারই হওয়া যায়, আর চেস খেললে চেস প্লেয়ার হতে না পারলে আর কিছু হয় না, এমন নয়। চেসের সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে, আমি যেটা মনে করি, যে দাবা খেললে একটি ছাত্রের অ্যাকাডেমিক কেরিয়ারেও প্রচণ্ড উন্নতি ঘটে, তার নিজের বুদ্ধিমত্তার পরিবর্তন ঘটে, তার রিডিং স্কিল বেড়ে যায়, তার আর্টিস্টিক নেচারের পরিবর্তন ঘটে। হ্যাঁ, সে একটি মানে বিপদসংকুল পরিস্থিতিতে কীভাবে সে বাঁচবে,
তার একটা একটা ফ্লেয়ার তৈরি হয় তার মধ্যে আর কি, হ্যাঁ, একটা প্রত্যুৎপন্নমতিত্ব, হ্যাঁ, তৈরি হয়। এটা আমি দেখেছি এইভাবে অদ্ভুতভাবে তারা কিন্তু এগিয়ে যায়, জীবন স্তরেও এই দাবাটা অনেক কাজে লাগে। তো সেই কারণেও যদি দাবাতে আমাদের স্টুডেন্টদের ইনক্লুড করা যায় এই মুর্শিদাবাদে, তাহলে আশা করি সেখান থেকে ভবিষ্যতে আমরা ন্যাশনালে অনেক কেউ না কেউ, মানে এটা ল অফ নাম্বার, তুমি জানোই আর কি, হ্যাঁ, যে 20 জন ছেলে যদি খেলতে আসে তাহলে 2 জন তার থেকে দাঁড়াবেই। তো আমি সেই বিশ্বাস করি যে এখান থেকে আমরা ন্যাশনাল প্লেয়ার, গ্র্যান্ডমাস্টার, আইএম সবই পেতে পারি, আমি আশাবাদী। অবশ্যই এইভাবেই মুর্শিদাবাদের দাবা যেন এগিয়ে চলে এবং আরও ভালো ভালো রেজাল্ট আমরা ভবিষ্যতে আশা করতে পারি। এইবারে চলে আসি আপনার রোল অ্যাজ এ সেক্রেটারি মুর্শিদাবাদ দাবা সংস্থাতে। এই রোলটা কিন্তু অ্যাজ আ প্লেয়ার বা অ্যাজ আ দাবাড়ুর থেকে বেশ খানিকটা অন্যরকম, ঠিক আছে? তো এই রোল আপনি কখন, মানে এই রোল আপনি পান এবং তারপর থেকে আপনার জার্নিটা ঠিক কীরকম হয়েছে এই রোলে, মানে কী কী কাজ আপনাকে করতে হয়েছে, আপনি কী কী চ্যালেঞ্জেস ফেস করেছেন, সেটা যদি আমাদের একটু বলেন। খুব সত্যি কথা, দাবা একটি এমন খেলা যে খেলায় দর্শকদের খুব একটা কিন্তু অ্যালাউ করা হয় না, কারণ হলের মধ্যে আমরা যেমন ছাত্রছাত্রীর বাবা মা, মানে পার্টিসিপেন্টসদের বাবা মাকে অ্যালাউ করতে পারি না, ঠিক সেরকম খুব বেশি দর্শককে আমরা কিন্তু ভেতরে রাখতে পারি না, তো রাখতে পারি না আর কি। তো এইটার কারণে দাবার যে মানে বহুমুখী একটা মানে প্রসার আর কি, সেই প্রসার থেকে মানে দাবা একটু একটু বঞ্চিত। মানে যদি তুমি ক্রিকেট বা ফুটবল এই ধরনের প্রসঙ্গে আসো আর কি, অন্যান্য খেলার, যেটা থেকে দর্শকরাও খুব একটা মজা নিতে পারে আর কি, বা দর্শকরা তার মধ্যে ইনক্লুড করে যায়, নিজেরাই তার একটা মানে অংশীদার হয়ে ওঠে আর কি। কিন্তু সেটা কিন্তু দাবায় হয় না। দাবাতে কিন্তু পরবর্তীকালে সেই খেলাগুলো হয়তো প্রকাশিত হয় ইউটিউবে, বা পরবর্তীকালে আমরা সেগুলো দেখি, কিন্তু সরাসরি যেহেতু আমরা দর্শক অ্যালাউ করতে পারি না, তাই এখানে সেই অর্থে প্রসার একটু কম, এবং যেখানে দাবা সম্পর্কে কোনো মানে নলেজই নেই, কোনো অ্যাওয়ারনেস নেই, সেখানে আমাকে সবসময় একটু প্রবলেমে পড়তে হয় আর কি। তো যেমন স্পন্সর তোলার ক্ষেত্রে বলো, বা স্কুলে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে বলো, সমস্ত ক্ষেত্রেই আমাকে প্রবলেমে পড়তে হয়। তো আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন মানে তুমি যদি বলো যে সংস্থাগত ব্যাপারে অনেক দিন আগে থেকেই আছি। প্রথমে নিজেরা ক্লাব বা সংস্থা থেকে, মানে মুর্শিদাবাদ দাবা সংস্থা থেকে করতাম, তারপরে রাজ্য দাবার সঙ্গে হই। এখন আমাদের প্রেসিডেন্ট সারা বাংলা দাবা সংস্থা দিব্যেন্দু বড়ুয়া স্যারেরই কথাতে, মানে তার অনুরোধে, তার ছত্রছায়াই আছি আমাদের মুর্শিদাবাদ দাবা সংস্থা। এবং আমি চাই যে যেহেতু আমরা দাওয়ার ব্যাপারটা বুঝি এবং ছোটো থেকে দেখে এসেছি, আমার জায়গায় যদি অন্য কেউ আসেন তাহলে হয়তো মানে এটা বেপথু হয়ে যাওয়ার সম্ভাবনা আর কি। সেই কারণে আমি শত সমস্যা মানে মাথায় নিয়ে, ঘাড়ে নিয়েও চেষ্টা করি যতটুকু হোক যে এখানে সংস্থাগতভাবেও আমি কন্ট্রিবিউট করতে পারি আর কি বহরমপুরে। এবং এই কারণে আমি প্রচুর মানে নিজস্ব কী বলবো, মানে সোর্সেসও ইয়ে করি আর কি, মানে এখানে এক্সপ্লোর করার চেষ্টা করি দেওয়ার ইয়ের জন্য আর কি, প্রসারের জন্য। আমাদের এখানে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে শিক্ষা দেওয়া ছাড়াও, আমার বাড়িতে শিক্ষা দেওয়া ছাড়াও এই ধরনের ব্যবসাগুলো করার চেষ্টা করতে হয় আর কি। এবং আমি আশা করব যে যতদিন আমি আছি আর কি, ততদিন আমি চেষ্টা করে যাবো আমাদের এই সংস্থার মাধ্যমে। এই অবশ্যই, এবং আমরা মানে সে কী বলবো, যবে থেকে মুর্শিদাবাদ দাবা সংস্থার উৎপত্তি হয়েছে তারপর থেকে রেগুলার টুর্নামেন্টস, যেটা এখন হচ্ছে প্রত্যেক বছর জেলায় টুর্নামেন্ট হওয়া, এবং তাছাড়াও বাচ্চাদের জন্য কখনো কখনো টুর্নামেন্ট আয়োজন করা, এই ব্যাপারগুলো যথেষ্ট রকম চালু হয়েছে। এই 2024 বছর এবং আগামী কিছু বছরের জন্য আপনার কি প্ল্যান মুর্শিদাবাদ দাবা নিয়ে, সেটা যদি বলেন একটু তাহলে ভালো হয়। অবশ্যই আমি এখানে যেটা করতে চলেছি খুবই শীঘ্রই, মানে অ্যাজ শর্টলি অ্যাজ পসিবল, আমি এখানে একটা রেটিং টুর্নামেন্ট আয়োজন করব। এবং মুর্শিদাবাদের অবস্থানটা যেহেতু ঠিক মানে রাজ্যের একদম মধ্যবর্তী একটা জায়গা, যে উত্তরবঙ্গ থেকেও বা দক্ষিণবঙ্গ থেকেও বা কলকাতার দিক থেকেও সবাই আসতে পারে এখানে, তাই আমার মনে হয় এটা করা খুব ইজি হবে এবং সবাই এখানে আসবে। আমি যেহেতু কলকাতার সবাইকে চিনি, সমস্ত কোচ বা স্কুলস বা ইনস্টিটিউশনস যারা মানে দাবার শিক্ষা দেয়, সেই তো তারাও যথেষ্ট মানে অ্যাফার্মেটিভ আমার সঙ্গে কথাবার্তা বলেছে, তারা খুব আগ্রহী এখানে আসার। যেহেতু তুমি জানো যে মুর্শিদাবাদ একটি হিস্টোরিক্যাল প্লেস, তো এখানে সবাই এসে একটুখানি মানে রদ দেখা কলা বেচা দুই হয় আর কি, খেলেও যেতে পারে। আমি একদিন হয়তো মানে ছুটি রাখলাম, যেদিনে ওরা একটু ঘুরে আসলো, আমরাই হয়তো কোনো ট্যুরিজমের সঙ্গে ঠিক করে দিলাম।
তো এইভাবে মুর্শিদাবাদের ট্যুরিজমেরও একটু উন্নতি ঘটবে। বাইরে থেকে এই খেলার পারপাসে অভিভাবকরা, বাচ্চার বাবা মা আসবে, প্লেয়াররা আসবে, তারা ঘুরেও যেতে পারবে এবং এখানে রিং টুর্নামেন্ট খেলেও যাবে। এইগুলো আমি করার চেষ্টা করছি। এখনও পর্যন্ত স্পন্সরের জন্য আমরা খুবই চেষ্টা করছি, যদি পেয়ে যাই অবশ্যই করব, না পেলেও আমরা চেষ্টা করব যে নিজেরা ইনভেস্ট করে করার। তো এটা হবেই, অদূর ভবিষ্যতে এটা মুর্শিদাবাদে হবেই, যে এখানে রেটিং টুর্নামেন্টস অনুষ্ঠিত হতে চলেছে, এটা বলতে পারি। এছাড়াও আমি অনেক যারা ভালো কোচ, যারা অনেক দিন ধরে শেখাচ্ছেন দাবা, এবং আমি মনে করি তারা এখানে এলে আমাদের ছাত্রদের উপকার হবে, বহরমপুরের ছেলেদের, তাদেরকেও আমি কথাবার্তা বলেছি তাদের সঙ্গে, এবং তারাও এখানে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এখানে আমি আমাদের এখানকার ছাত্রদের যাতে আরও উন্নতি হয় সেই কারণে আমি এক্সটার্নাল কোচেসের ব্যবস্থা অবশ্যই করব। এবং স্কুলে, এইসব সমস্ত স্কুলে যদি আমাদের সেক্রেটারি বা আমার প্রেসিডেন্ট, আমাদের সারা বাংলা সংস্থার দিব্যেন্দু স্যার, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া যিনি আসেন, যিনিও প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যে তিনি এসে একটি সেমিনার করবেন, যাতে সমস্ত প্রিন্সিপালরা, স্কুল কলেজের প্রিন্সিপালরা বা হেডমাস্টাররা এসে তার বক্তৃতা শুনতে পারবে। এই ধরনের কোনো সেমিনার আয়োজনও আমি করব বলে ঠিক করেছি। তাতে আমার মনে হয় যে আমাদের অ্যাওয়ারনেস বাড়বে, এবং দাবা খেলা যে ছাত্রদের জন্য কতটা জরুরি, বা দাবা খেললে ছাত্রদের কী উন্নতি হতে পারে পড়াশোনার ক্ষেত্রেও, সেটা তাদের বোঝাতে আমি সক্ষম হব, এবং এখানে দাবার প্রসার আরও হবে। শুনে খুবই ভালো লাগলো স্যার, আপনার এই যে প্ল্যান মুর্শিদাবাদে দাবার প্রচার এবং প্রসার নিয়ে, এটা খুবই ভালো কথা, এবং আপনি যে এতখানি সময় দিলেন তার জন্য অনেক ধন্যবাদ। শুধু একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সিঙ্গাপুরে 20 নভেম্বর থেকে 15ই ডিসেম্বর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে, এবং আনন্দের পরে বহু বছর পরে আমরা আরেকজনকে পেয়েছি ভারত থেকে, যে খেলবে, যে কিনা 17 বছরের ডি গুকেশ, যে কিনা এই টুর্নামেন্টে খেলবে। ডি গুকেশের প্রতিপক্ষ হচ্ছেন চাইনিজ গ্র্যান্ডমাস্টার ডিং লিরেন। এই ম্যাচ নিয়ে আপনার কি মতামত, এবং আপনার কি মনে হয় কে জিতবে, সেটা যদি আমাদের একটু বলেন। প্রথম কথা বলি, আমি এই ব্যাপারে খুবই ক্ষুদ্র মানুষ আর কি, এটা সম্বন্ধে কিছু বলার নেই। আমাদের এক্সপেকটেশনই সব, আমরা যা চাই অবশ্যই নিজের দেশের প্লেয়ার আমি চাইবই। তবে ডি গুকেশের যথেষ্ট সম্ভাবনা আছে বলে আমরা সবাই মনে করি। আমি অনেক বড় প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি, যারা আমার বন্ধু আর কি, তো তারাও বলেছে যে ডি গুকেশ এখন সত্যি খুবই শক্ত প্রতিপক্ষ। এছাড়া সাইকোলজিক্যাল দিক থেকেও আমার মনে হয় ডিং লিরেন একটু চাপের মধ্যে আছে। আমি প্রতিভা হিসেবে কখনোই কাউকে খর্ব করব না, কারণ ডিং লিরেনের প্রতিভা ডি গুকেশের থেকে একদমই কম নয়, বা অনেক বড় প্লেয়ার ডি গুকেশের থেকে এই মুহূর্তে, অন্তত ম্যাচুরিটি বা সমস্ত কিছুর মধ্যে দিয়ে। কিন্তু পারফরমেন্স যদি হিসাব করো, তাহলে এই বয়সে, 17-18 বছর বয়সে ডি গুকেশ অদ্ভুত একটা জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছে। তো আমি সবসময় ভারতের পক্ষে, আমি চাই যে ডি গুকেশ জিতুক, এবং আমার মনে হয় গুকেশই জিতবে। এই ইন্টারভিউতে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দালিদা। আশা করি আপনারও ভালো লাগলো ইন্টারভিউ যুক্ত। আমি চেস বেসকে এই জন্য আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, এবং এর পরবর্তীকালেও আমরা আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট, শুধু আমি কেন, শুধু মুর্শিদাবাদ কেন, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের যে প্রসার বা প্রচার এই দাবায় আমরা করতে পারছি, সেটা যদি এভাবেই চেস বেস তুলে ধরে, তাহলে আমরা সত্যিই প্রচণ্ড থাকবো আর কি, বাধিত থাকবো, কৃতজ্ঞ থাকবো চেস বেসের কাছে।